হ্যালো স্টুডেন্ট, তোমাদের আগের দিন আমি কারণের পরিমাণগত, গুণগত লক্ষণ এবং কারণ কাকে বলে এগুলো পড়িয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের আমি কারণ ও কারণের শর্ত পড়াবো। তর্কবিদ মিলের মতে কারণ হলো সদর্থক ও নঅর্থক শর্তের সমষ্টি। মানে একটা কারণ গঠিত হয় কিছু সদর্থক শর্তের উপস্থিতিতে এবং কিছু নঅর্থক শর্তের অনুপস্থিতিতে। এই দুটো অর্থাৎ সদর্থক আর নঅর্থক শর্তের সমন্বয়ে একটা কারণ গড়ে ওঠে। কিন্তু সদর্থক নঅর্থক দুটো শর্তের উপস্থিতি বা অনুপস্থিতিতে হয় না। সদর্থক শর্তগুলি উপস্থিত থাকে এবং নঅর্থক শর্তগুলি অনুপস্থিত থাকে, তবে একটা কারণ ঘটতে পারে। আর এটা হচ্ছে মিলের মত। আর কার্ভেট্রিডের মত হচ্ছে কারণের অপরিহার্য অংশকে শর্ত বলে। অর্থাৎ কিনা যেটা না ঘটলে একটা কারণ ঘটতে পারে না, সেটাই হচ্ছে কারণের অপরিহার্য অংশ। তোমার কার্য ঘটার জন্য যে শর্তটা তোমাদের সদর্থক আর নঅর্থক শর্ত বললাম, হ্যাঁ, এবার এই দুটোকে আমি আলাদা করে লিখেছি। দেখো, এই যে সদর্থক শর্ত, যে কার্য ঘটার জন্য যে শর্তটার প্রভাব অনুকূল, মানে এই শর্তটা যদি উপস্থিত থাকে বা অনুকূল থাকে তখন বলা হয় এটা সদর্থক শর্ত। আর নঅর্থক শর্ত কোনটা? যে কার্য ঘটার জন্য যে শর্তটির প্রভাব প্রতিকূল, অর্থাৎ এটা থাকলে পরে কার্য ঘটবে না, তাহলে সেটা হবে নঅর্থক শর্ত। তাহলে এক কথায় কার্য ঘটার জন্য আমাদের সদর্থক শর্তের উপস্থিতি দরকার, আর নঅর্থক শর্তের অনুপস্থিতি দরকার। যদি নঅর্থক শর্ত এসে হাজির হয় তাহলে কিন্তু কার্যটা ঘটে না। যেমন দেখো, একটা ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ, এবার এই ক্ষেত্রে ছেলেটার রেজাল্ট ভালো করার শর্ত হিসাবে আমরা কি বলতে পারি? যে সে মন দিয়ে পড়াশোনা করেছে, রোজ স্কুল অ্যাটেন্ড করেছে, তারপর সে টিচারদের পড়া ভালো করে শুনেছে, হ্যাঁ, পরীক্ষা দিয়েছে ভালো করে। এগুলো হচ্ছে সব সদর্থক শর্তের উপস্থিতি। এইগুলো উপস্থিত ছিল বলেই কিন্তু ছেলেটা ভালো রেজাল্ট করতে পেরেছে। কিন্তু নঅর্থক শর্ত কোনগুলো? যে পরীক্ষার সময় যে ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়তো, পরীক্ষার সময় কোনো বিপর্যয় উপস্থিত হতো, কিংবা তার ফ্যামিলিতে কোনো রকম সমস্যা দেখা দিত, হ্যাঁ, এইগুলো হচ্ছে নঅর্থক শর্ত। এবার এই নঅর্থক শর্তগুলো যদি হাজির হয়ে যেত তাহলে কিন্তু ছেলেটার পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। তাহলে বুঝতে পারছো, এই যে নঅর্থক শর্তগুলো রয়েছে, এই নঅর্থক শর্তগুলো এগুলো হচ্ছে ছেলেটার পরীক্ষায় এইগুলো অনুপস্থিত ছিল বলেই ছেলেটা ভালো রেজাল্ট করেছে। আর এই যে এইগুলো সদর্থক শর্ত যেটা, এইগুলো ছিল বলেই কিন্তু ছেলেটা ভালো রেজাল্ট করেছে। তাহলে একটা ভালো রেজাল্ট করার জন্য এই শর্তগুলো হাজির না মানে যেগুলো থাকতে পারবে না, আর এইগুলো থাকতে হবে, তবে কিন্তু এই যে এই ছেলেটার ভালো রেজাল্ট করা, এই কাজটা সম্পন্ন হবে। ঠিক আছে? তো এই প্রসঙ্গে একটা কথা মনে রাখতে হবে যে একটা কারণকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তার কিন্তু অনেকগুলো সদর্থক শর্ত, অনেকগুলো নঅর্থক শর্ত পাওয়া যাবে। হ্যাঁ, সেগুলোর সংখ্যা হবে অগুন্তি। তাহলে আমরা যখন একটা কার্যের কারণ খুঁজতে যাব তখন কি আমরা শুধুমাত্র সদর্থক শর্ত আর নঅর্থক শর্ত এগুলি খুঁজতে থাকবো? তাহলে তো এই সংখ্যা অজস্র হয়ে যাবে, তাই না? সেই জন্য যেটা অপরিহার্য আমাদের কার্য ঘটার জন্য, সেটাকেই আমরা শর্ত বলে ধরে নেব। যেটা কিনা তোমরা একটু আগেই দেখলে, কার্ভেট্রিড বলেছেন, দেখতে পাচ্ছ, কার্ভেট্রিড বলেছেন কারণের অপরিহার্য অংশ। তার মানে তিনি এই কথাটা বলেছেন এই কারণেই যে আমরা সবসময় সমস্ত সদর্থক নঅর্থক শর্ত আমরা দেখলে আমাদের চলবে না। যেটা অপরিহার্য একটা কার্য ঘটার জন্য সেটাকে আমাদের খুঁজে নিতে হবে, কারণ না হলে আমাদের শর্ত অনেক হয়ে যাবে। তাহলে একটা কার্য ঘটার জন্য ঠিক পূর্ববর্তী যে অপরিহার্য শর্তটা রয়েছে সেটাই কারণ। ঠিক আছে? এবার এই যে শর্তের কথা বললাম, এই শর্তগুলো উপস্থিত থাকলে তবেই তো একটা কার্য ঘটতে পারে। এইভাবে শর্তকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা আবশ্যিক শর্ত, একটা পর্যাপ্ত শর্ত, আর একটা পর্যাপ্ত আবশ্যিক শর্ত। এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এবার এই 3টে ভাগ কীরকম দেখো তোমরা। প্রথমেই তোমাদের আবশ্যিক শর্তটা দেখাচ্ছি। দেখো, আবশ্যিক শর্ত হচ্ছে যে শর্তটা অনুপস্থিত থাকলে কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা নির্দিষ্ট কার্য ঘটা যদি সম্ভব না হয়, তাহলে সেটাকে বলা হবে সেই ঘটনার আবশ্যিক শর্ত। ধরো কোনো একটা ঘটনা ঘটলো না, তার ফলে কার্যটাও ঘটলো না, তখন ওই প্রথম ঘটনাটাকে দ্বিতীয় ঘটনার আবশ্যিক শর্ত বলে ধরা হয়। কিন্তু এমন যে ওই প্রথম ঘটনাটা ঘটলে কিন্তু দ্বিতীয় ঘটনাটা নাও ঘটতে পারে,
কিন্তু দ্বিতীয় ঘটনাটা ঘটার জন্য প্রথম ঘটনাটার উপস্থিতি অনস্বীকার্য। হ্যাঁ, এখানে দেখো একটা উদাহরণ নিয়েছি আমি। ধরো এ আর বি এই দুটো ঘটনা, এ হচ্ছে কারণ আর বি হচ্ছে কার্য। ঠিক আছে, এবার এ যদি না ঘটে, এটা ধরো ঘটলো না, এ যদি না ঘটে তাহলে কিন্তু বিও ঘটবে না। ঠিক আছে, এই যে এ না ঘটলে বি ঘটে না, কিন্তু এ যদি ঘটে তাহলে বি কিন্তু নাও ঘটতে পারে। এটা ঘটবে এমন, একদম ঘটবেই এমন নয়, ঘটতে পারে কিন্তু নাও ঘটতে পারে। উদাহরণ হিসেবে একটা শোনো, যে ধরো অক্সিজেনের উপস্থিতি আগুন জ্বালার জন্য অপরিহার্য একটা ঘটনা, তাই তো? অক্সিজেন না থাকলে কখনো আগুন জ্বলবে না, কিন্তু পৃথিবীতে তো সর্বত্র অক্সিজেন বিরাজমান, তার মানে কি সেখানে সর্বত্র আগুন জ্বলছে? তার মানে কি অক্সিজেনের উপস্থিতি থাকলে তবে আগুন জ্বলে। তার মানে এর জায়গায় তুমি অক্সিজেনের উপস্থিতি ধরে নাও, আর বি এর জায়গায় আগুনের উপস্থিতি ধরে নাও। ঠিক আছে, তাহলে এ ঘটেছে বলে কিন্তু বিটা ঘটেছে। কিন্তু এ ঘটলে বি নাও ঘটতে পারে, আমি বলেছি। হ্যাঁ, তার মানে অক্সিজেনের উপস্থিতি রয়েছে, আগুনটা নাও জ্বলতে পারে। ঠিক তো? তাহলে আবশ্যিক শর্ত সেটাই হবে, যদি প্রথম ঘটনাটা ঘটে তবে দ্বিতীয়টা নাও ঘটতে পারে, কিন্তু প্রথম ঘটনাটা না ঘটলে দ্বিতীয় ঘটনাটা কখনো ঘটা সম্ভব নয়। এটা হচ্ছে আবশ্যিক শর্ত। দ্বিতীয় দেখো পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে যে শর্তটা উপস্থিত থাকলে কার্যটা ঘটবেই, মানে এমন একটা কারণ যেটা উপস্থিত থাকলে কার্যটা ঘটবেই। তবে কি ওই কারণটা উপস্থিত না থাকলেও অন্য কোনো কারণের দ্বারাও ওই কার্যটা ঘটতে পারে। ঠিক আছে, যেমন দেখো, ধরো এই যে ঠিক একই উদাহরণ নিয়েছি আমি, এ আর বি এই দুটো ঘটনা। এ যদি ঘটে, এটা ঘটলে পরে ধরে নিতে হবে বি ঘটবেই, কিন্তু এটা যদি না ঘটে তাহলেও বি ঘটতে পারে। ঠিক আছে, ধরো এ আছে আর বি আছে, দুটো ঘটনা। এ যদি ঘটে তাহলে বি ঘটবেই। আগেরটা কি বলেছিলাম, এ ঘটলে বি নাও ঘটতে পারে, কিন্তু এটা এ যদি ঘটে যায় তাহলে বিটা ঘটবেই, কিন্তু এ যদি না ঘটে তাও বি ঘটতে পারে। ঠিক আছে, যেমন দেখো বিষপান হচ্ছে মৃত্যুর কারণ। ঠিক আছে, যদি কেউ বিষ খায়, প্রথম এ ঘটনাটা হচ্ছে বিষপান আর বি হচ্ছে মৃত্যু, তাহলে যদি কেউ বিষ খায় তাহলে মরবেই সে, তাহলে এ ঘটলে বি ঘটবেই, তাই তো? বিষ খেয়েছে, মরেছে। ঠিক আছে, এবার এ না ঘটলেও বি ঘটতে পারে, ধরো সে বিষ খায়নি কিন্তু অন্য কোনোভাবে মারা যেতে পারে, বার্ধক্যজনিত হোক বা দুর্ঘটনাজনিত হোক বা যে কোনোভাবে হোক সে মরতেই পারে। তার মানে যদি এ ঘটে তাহলে বি ঘটবেই, কিন্তু এ না ঘটলেও বি ঘটতে পারে। এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আর পর্যাপ্ত আবশ্যিক শর্ত যেটা, সেটা খুবই সোজা, যে এ যদি ঘটে তাহলে বি ঘটবে, এ যদি না ঘটে বি ঘটবে না। মানে দুটো ঘটনার সম্পর্ক এমন হবে যে একটা ঘটনা যদি ঘটে তাহলে দ্বিতীয় ঘটনাটা ঘটবে, আর প্রথম ঘটনাটা যদি না ঘটে দ্বিতীয়টাও ঘটবে না। যেমন কি, মানে এ যদি ঘটে তাহলে বি ঘটবে, এ না ঘটলে বি ঘটবে না। যেমন দেখো, যে যদি আমরা ভিজে কাঠে যদি আগুন জ্বালাই তাহলে ধোঁয়ার সৃষ্টি হবে। এই উদাহরণটা এখানে লিখেছি আমি, দেখো ভিজে কাঠে যদি আগুন জ্বালাই আমরা তাহলে ধোঁয়া উৎপন্ন হয়। এবার এটা কি কখনো হবে যে ভিজে কাঠ যদি থাকে তাতে যদি আগুন জ্বালানো হয় তবে কিন্তু ধোঁয়া উৎপন্ন হবে, ভিজে কাঠ না থাকলে তাহলে কিন্তু ধোঁয়া হবে না, তাতে আগুন জ্বালালে কিন্তু ধোঁয়া হয় না। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কি, যদি ভিজে কাঠ থাকে তাতে যদি অগ্নিসংযোগ হয় তবেই ধোঁয়া হয়। ঠিক আছে, ভিজে কাঠ আছে, অগ্নিসংযোগ হলো, ধোঁয়া হলো। ভিজে কাঠ নেই, অগ্নিসংযোগ হলো ধোঁয়া নেই। আবার ভিজে কাঠ নেই, অগ্নিসংযোগ হয়নি, ধোঁয়া নেই। ঠিক আছে, তার মানে এ থাকলে বি থাকে, এ না থাকলে বি থাকে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এটা বহু কারণবাদ তোমাদের এখন পড়াবো। বহু কারণবাদ একটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কার্যকারণ, এই কারণের চ্যাপ্টারে। দেখো আমরা এই কার্যকারণ যখন পড়ছি এতক্ষণ ধরে, হ্যাঁ, আমরা দেখছি কি যে প্রত্যেকটা কার্যের পিছনে কারণ আছে, এবং এমনও দেখলাম যে একটা কার্যের পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এই যে আমি যখন তোমাদের পর্যাপ্ত শর্ত পড়ালাম, কি দেখলে, যে একটা কার্য ঘটলো, মানে একটা কারণ ঘটলে পরে তার পিছনে কার্যটা ঘটবেই, আবার ওই কারণটা না ঘটলে অন্যভাবেও কার্যটা ঘটতে পারে। হ্যাঁ, তার মানে কি একটা কার্য বিভিন্নভাবে ঘটতে পারে। হ্যাঁ, কিন্তু তর্কবিদ আই.এম. কপি, যে খুব বড় তর্কবিদ একজন, হ্যাঁ, আই.এম. কপি মনে করেন যে একটা কার্যের একটাই কারণ থাকে। কারণ কি, আমরা কারণের ডেফিনেশনে কি পড়েছিলাম, কারণ সবসময় কার্যের অপরিবর্তনীয় ঘটনা হবে, আর কি হবে, নিয়ত পূর্ববর্তী হবে। তা সেটা একটা ঘটনা ছাড়া কখনো সম্ভব না। তাই জন্য তর্কবিদ আই.এম. কপি তিনি বলেছেন যে কারণ সবসময়
একটাই হবে একটা কার্যের জন্য। একটা কার্যের কখনো দুটো বা তিনটে কারণ হতে পারে না। সেই জন্য আইএম কপিকে এক কারণবাদী বলা হয়েছে। তিনি মনে করেন একটা কার্যের একটাই কারণ হয়। ঠিক আছে, কিন্তু তর্কবিদ মিল, বেইন প্রমুখ আরও তর্কবিদ রয়েছেন যারা কিনা মনে করেন যে একটা কার্যের একাধিক কারণ থাকতে পারে। এই যে মৃত্যু নামক ঘটনাটা, এটা তো দেখতেই পেলে কত রকমভাবে মৃত্যু হতে পারে, তাই না? যে বার্ধক্যজনিত, দুর্ঘটনাজনিত, রোগে ভোগার জন্য বিভিন্নভাবে মৃত্যু হতে পারে। তার মানে কি একটা কার্যের জন্য অনেক রকম কারণ থাকতে পারে। এটা সাধারণ দৃষ্টিতে বহু কারণবাদকে অনেকেই সমর্থন করেছেন। সত্যি তো, তোমাদেরও তো মনে হচ্ছে, তাই না, যে কারণ একটা কার্যের জন্য অনেকগুলো কারণ হতেই পারে। হ্যাঁ, এটা সাধারণ দৃষ্টিতে মনে হয়, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে এই মত সমর্থনযোগ্য নয়। একটা কার্যের সবসময় একটাই কারণ হবে, এই মত যদি মেনে নেওয়া হয়, এই বহু কারণবাদ যদি মেনে নেওয়া হয়, তাহলে কার্য থেকে কারণের অনুমান কখনো সম্ভব হবে না। এই আমাদের ধরো যে যদি আমরা কারণ থেকে আমরা কার্য পেয়ে যাব বহু কারণবাদে, কিন্তু কার্য থেকে কারণে কিন্তু কখনো আসতে পারবো না। ধরো যে আমাদের হাত পুড়ে গেল, তার থেকে আমরা কী কারণ অনুমান করে নিই? নিশ্চয়ই আগুনে হাত দিয়েছিল, তাই না? কিন্তু যে মৃত্যু নামক ঘটনাটা, যে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, তার থেকে কোনো কারণ আমরা অনুমান করতে পারবো? আগে আমাদের জানতে হবে যে কী হয়েছিল, তাই না? সেই জন্য যদি একটা কার্যের বিভিন্ন রকম কারণ অনুমান করে নিই, তাহলে আমরা কার্য থেকে কখনো কারণ অনুমান করতে পারবো না। এই মতবাদটা একটা অবৈজ্ঞানিক তথ্য, এবং এটা যে অবৈজ্ঞানিক সেটা তিনটে দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হয়েছে। প্রথমেই দেখো কার্যের বিশেষীকরণ, মানে কী করে যে মানে সবসময় যে একটা কারণকে সাধারণভাবে ধরে নিয়ে, একটা কার্যকে সাধারণভাবে ধরে নিয়ে কারণকে বিশেষ করে ধরে নেওয়া হচ্ছে বলেই এই একটা অবৈজ্ঞানিক মতের উদ্ভব হয়েছে। কিন্তু যারা মনে করে এক কারণবাদী, হ্যাঁ, তারা মনে করেন যে যদি কারণকে বিশেষভাবে ধরা হয় তবে কার্যকেও বিশেষভাবে ধরতে হবে। এটাকে বলা হয় কার্যের বিশেষীকরণ। যে কারণকে আমরা যদি বিশেষভাবে ধরি তবে কার্যকে সামান্যভাবে গ্রহণ করলে হবে না, হ্যাঁ, কার্যকেও তাহলে বিশেষ করে ধরতে হবে। যেমন ধরো এই যে মৃত্যু নামক ঘটনার কারণ কতগুলো বলেছি, তাই না? যে এই যে বার্ধক্যজনিত, তারপর তোমার দুর্ঘটনাজনিত, তার কী বলে রোগে ভোগার কারণে মৃত্যু, এতগুলো কারণ বলেছি। তা এক্ষেত্রে যদি আমরা মৃত্যু নামক ঘটনার কারণটাকে এভাবে বিশেষিত করি, মানে বিশেষভাবে গ্রহণ করি, তাহলে এই মৃত্যু নামক ঘটনাটাকে সাধারণভাবে গ্রহণ করলে হবে না, ওটাকেও বিশেষভাবে গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে কি বলতে হবে? যে বার্ধক্যজনিত কারণে মৃত্যু, তারপর দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, তারপর তোমার রোগে ভোগার কারণে মৃত্যু, এইভাবে কথাটা বলতে হবে। তখন মৃত্যুটাকে সাধারণভাবে বলে দিলাম মানুষটির মৃত্যু হয়েছে, এভাবে বললে হবে না। হ্যাঁ, কী কারণে মৃত্যু হয়েছে ওটাকে পুরো যুক্ত করে বলতে হবে। তাহলে কিন্তু দেখো এই কার্যের সামান্যীকরণের পরিবর্তে বিশেষীকরণ হয়ে গেল, তাই না? এই যে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, এটা একটা পুরো কথা, এই মৃত্যুটা আলাদা। আর বার্ধক্যজনিত কারণে মৃত্যু, এটা একটা আলাদা কথা, তাই না? তাহলে আলাদা আলাদা করে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কারণের বিশেষীকরণ। আর তারপরে কার্যের বিশেষীকরণ, এর পরেরটা হচ্ছে কারণের সামান্যীকরণ। এবার কার্যকে যদি আমরা কী বলে কারণকে যদি আমরা বিশেষভাবে গ্রহণ করি, তাহলে তো দেখলাম আমরা কার্যকেও বিশেষভাবে গ্রহণ করতে হবে। এবার যদি কার্যকে আমরা মনে করি যে ওটাকে সামান্যীকরণ করে নেব, তাহলে কারণকেও সামান্যীকরণ করতে হবে। আর দুটো আলাদা আলাদা করলেই সমস্যার সৃষ্টি হচ্ছে। যদি মনে করি যে না, কার্যকে সামান্যভাবেই গ্রহণ করব, সেক্ষেত্রে আমাদের কারণকেও সামান্যভাবেই গ্রহণ করতে হবে। যেমন দেখো এই মৃত্যু নামক ঘটনাটার কথাই বলি, যে মানুষের মৃত্যু হয়েছে, এইভাবে তো কার্যটাকে সামান্যভাবে গ্রহণ করা হলো, তাই না? কিন্তু কার্যটাকে যদি সামান্যভাবে গ্রহণ করি, সেক্ষেত্রে কার্য সামান্যভাবে গ্রহণ করতে গেলে সেটাকে কী করতে হবে? তখন কিন্তু আলাদা করে ওই যে অসুস্থ হয়েছে বলে মৃত্যু হয়েছে, দুর্ঘটনা ঘটেছে বলে মৃত্যু হয়েছে, ওভাবে বললে হবে না। সেক্ষেত্রে একটা সাধারণ কারণ যেটা উপস্থিত হয় মৃত্যুর জন্য, সেটা সব ক্ষেত্রেই এক থাকে। আর সেটা কারণের একদম কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনাই কারণ, এটা যদি বলা হয়, সেটা হয় কি হৃৎপিণ্ডের স্তব্ধতা।
যে কারণেই মানুষের মৃত্যু হোক না কেন, হ্যাঁ, মৃত্যুর আগের ঘটনাটা একদম নিয়ত পূর্ববর্তী যে ঘটনা আর কি, সেটা কি হয়, মানুষের হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাহলে মৃত্যু নামক ঘটনাটাকে যদি আমরা সাধারণভাবে গ্রহণ করি, সেখানে কার্যকে সামান্যভাবে নিলাম বলে কারণটাকেও সাধারণভাবে নিতে হবে। আর সেক্ষেত্রে বলতে হবে যে মৃত্যুর কারণটা হচ্ছে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। এখানে দেখতে পাচ্ছ, কার্যকে যদি সাধারণভাবে গ্রহণ করি তাহলে কারণকেও সাধারণভাবে গ্রহণ করতে হবে। যেমন যে কোনোভাবে মৃত্যু ঘটলে প্রত্যেকটা ক্ষেত্রে একটা সাধারণ ঘটনা থাকে, সেটা হলো হৃৎপিণ্ডের স্তব্ধতা। তবে মৃত্যু নামক এই যে সাধারণ কার্যটা যদি নিই, তাহলে সাধারণ কারণ হবে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। দুটোকে দেখতে পাচ্ছ আলাদা করে নিয়ে কেমন পার্থক্য। যে কারণকে যদি বিশেষভাবে নিই, কার্যকে সামান্যভাবে গ্রহণ করলে বহুকারণবাদের সৃষ্টি হবে। তাহলে কি কারণকে বিশেষভাবে যদি স্বীকার করা হয়, কার্যকেও বিশেষভাবে স্বীকার করতে হবে। পয়েন্টটা ভালো করে লক্ষ্য করে নাও যে কারণকে যদি আমরা বিশেষভাবে নিই, তাহলে কার্যকেও বিশেষভাবে নিতে হবে। ঠিক আছে, দুটোকে আলাদা আলাদা করলে হবে না। এই যে মৃত্যু নামক ঘটনাটাকে সাধারণভাবে যদি গ্রহণ না করি, তখন কী হবে, কারণের মতো বিশেষভাবে গ্রহণ করতে হবে। এই যে বার্ধক্যজনিত মৃত্যু, রোগে ভোগার কারণে মৃত্যু, দেখতে পাচ্ছ কীরকম বিশেষ করে নেওয়া হয়েছে মৃত্যুটাকে। দুর্ঘটনাজনিত মৃত্যু, এই যে বিশেষীকরণ হলো। আবার ঠিক এখানে দেখো আলাদা করে করে যদি মৃত্যুটাকে যদি আমরা সাধারণভাবে গ্রহণ করি, তখন কারণটাকেও সামান্যভাবে গ্রহণ করতে হবে। আর এই সামান্যটা কি, সামান্য ঘটনা হচ্ছে হৃৎপিণ্ডের স্তব্ধতা। যেভাবেই মানুষের মৃত্যু হোক না কেন, একদম মৃত্যু শেষ মানে একদম নিহত পূর্ববর্তী ঘটনা যেটা, সেটা কি হয়, হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়, তারপরেই কিন্তু মানুষের মৃত্যু ঘটে। তাহলে এটা হলো কারণের সামান্যীকরণ। আর যৌক্তিক দিক থেকে যদি বলো, তাহলে যৌক্তিক দিক থেকে কারণের সংজ্ঞা আমরা কী দিয়েছিলাম, যে কারণ হবে কার্যের পূর্ববর্তী ঘটনা, এবং শুধু পূর্ববর্তী হলে হবে না, নিয়ত পূর্ববর্তী হবে, অপরিবর্তনীয় ঘটনা হবে, শর্তান্তরহীন হবে। হ্যাঁ, কারণের সংজ্ঞা তোমরা পড়েছ, কিন্তু এখানে বহু কারণবাদে কি সেই সংজ্ঞার সাথে মিল খুঁজে পাচ্ছ? এখানে কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা পেয়েছ? পাওনি। নিহত পূর্ববর্তী ঘটনা যদি হতো মৃত্যু, নিহত পূর্ববর্তী ঘটনা কোনটা হতো, তাহলে হৃৎপিণ্ডের স্তব্ধতা হতো। কিন্তু আমরা কি খুঁজে পেলাম, যে এইভাবে মৃত্যু, ওইভাবে মৃত্যু, বিভিন্ন রকমভাবে মৃত্যু। কিন্তু ওভাবে মৃত্যুটা ওই ঘটনার পরেই তো মৃত্যুটা হয়নি, হয়েছে কি, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়েছে। তাহলে আমরা নিহত পূর্ববর্তী ঘটনা পাইনি, অপরিবর্তনীয় ঘটনা পাইনি, যে একটা মৃত্যু নামক যে এটা কার্য, হ্যাঁ, এর কারণ হিসাবে আমরা বিভিন্ন রকম কারণ পেয়েছি, যেটা কিনা হয় না। হ্যাঁ, আমরা কারণের সঙ্গে কী পড়েছি, যে সবসময় কারণ হবে অপরিবর্তনীয় কারণ, অর্থাৎ কিনা কোনো পরিবর্তনশীল কারণ আমরা কোনো কার্যের জন্য লাগাতে পারি না। তাহলে কি এখানে কারণের সংজ্ঞা লঙ্ঘন করা হচ্ছে, তাই না? এই কারণে এই যৌক্তিক দিক থেকে আমরা বহু কারণবাদকে মেনে নিতে পারছি না। তাহলে কী হবে, এই যে কার্য আর কারণের সম্পর্ক দেখা যাচ্ছে যে যথাযথ পর্যবেক্ষণও করা হয়নি, যথাযথ বিশ্লেষণও করা হয়নি, যার ফলেই কিন্তু এই বহু কারণবাদের উদ্ভব হয়েছে। তার মানে বহু কারণবাদ সমর্থনযোগ্য নয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে তোমরা যেটা পড়লে, তাহলে কি পড়লে, কারণ আর শর্ত পড়লে, মানে একটা কারণ ঘটতে গেলে কী কী শর্ত প্রয়োজন সেটা পড়লে। হ্যাঁ, যে সদর্থক আর নঅর্থক শর্ত মিলে কারণ, এটা পড়লে। সদর্থক শর্তের উপস্থিতি থাকতে হবে, নঅর্থক শর্তের অনুপস্থিতি থাকতে হবে, এটা মিলের মত। কার্ভেট্রিডের মধ্যে কী বললে, যে কারণে অপরিহার্য শর্ত, কারণ অনেক যদি শর্ত আমরা খুঁজতে চাই, সংখ্যা অনেক হয়ে যাবে, তাহলে আমরা আসল কাজটাই করতে পারবো না। এই জন্য অপরিহার্য অংশটাকে শর্ত বলতে হবে। ঠিক আছে, এবার কার্য ঘটার জন্য যে শর্তটা আমাদের জন্য, যে শর্তটার প্রভাব অনুকূল, সেটাকে সদর্থক শর্ত বলে, আর যার প্রভাবটা প্রতিকূল সেটাকে নঅর্থক শর্ত বলে। ঠিক আছে, এবার এই সদর্থক শর্তগুলো উপস্থিত থাকলে কার্যটা ঘটে, আর নঅর্থক শর্তগুলো অনুপস্থিত থাকলেও কার্যটা ঘটে। কিন্তু যদি নঅর্থক শর্তগুলো হাজির হয়ে যায়, তাহলে কার্যটা ঘটে না। ঠিক আছে, এবার এই শর্তগুলো যদি মেনে নেওয়া হয়, তাহলে তিনটে শর্ত, কারণের তিনটে শর্ত আমরা পড়ি। সেটা হচ্ছে গিয়ে আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত আর পর্যাপ্ত আবশ্যিক শর্ত। আচ্ছা, আবশ্যিক শর্ত কোনটা, যেটা কিনা যে প্রথম একটা ঘটনা ঘটলে দ্বিতীয় ঘটনাটা ঘটে, প্রথম ঘটনা অনুপস্থিতিতে দ্বিতীয় ঘটনাটা ঘটতে পারে না, প্রথম ঘটনাটা থাকলে তবেই কিন্তু দ্বিতীয় ঘটনাটা ঘটে।
কিন্তু প্রথম ঘটনাটা থাকলে দ্বিতীয় ঘটনাটা নাও ঘটতে পারে। এর উদাহরণ হিসেবে তোমাদের কী দিলাম, যে অক্সিজেন যদি উপস্থিত থাকে তাহলে আগুন জ্বলবে, অক্সিজেনের উপস্থিতি থাকলেই যে আগুন জ্বলবে এমন কোনো কথা নেই, কিন্তু অক্সিজেন যদি না থাকে তাহলে আগুন জ্বলে না। ঠিক আছে, এটা হচ্ছে আবশ্যিক শর্ত। আর পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে কী বলেছি, যে যদি এমন হয় যে প্রথম ঘটনাটা উপস্থিত আছে তাহলে দ্বিতীয়টা ঘটবেই, কিন্তু এমন কথা নয় যে প্রথমটা না ঘটলে দ্বিতীয়টা ঘটবে না, প্রথম ঘটনা না ঘটলেও দ্বিতীয়টা ঘটতে পারে। এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্তের উদাহরণ হিসেবে কী বলেছি, যে যদি কেউ বিষ পান করে তাহলে সে মৃত্যু তার হবেই, এবং তার মানে কি এ ঘটলো আর এ ঘটলে বি ঘটবেই, তাই তো, কিন্তু বিষ পান না করলে অন্যভাবেও তার মৃত্যুটা হতে পারে। তারপরে কি, বৃষ্টিপাত হলে রাস্তা ভেজে। হ্যাঁ, এই আরেকটা উদাহরণ দিলাম, যে বৃষ্টিপাত যদি হয় তাহলে রাস্তা ভেজে, তাহলে বৃষ্টিপাত হওয়াটা রাস্তা ভেজার কারণ। এবার দেখো, যদি বৃষ্টি হয় তাহলে তো রাস্তা ভিজবেই, তাই না, কিন্তু বৃষ্টিপাত না হলেও রাস্তা ভিজতে পারে, জল ঢেলে দিলে রাস্তা ভিজবে না, ঠিক সেরকম যে বৃষ্টিপাত প্রথম ঘটনাটা ঘটলো, বৃষ্টি হলো, রাস্তা ভিজলো, আমরা সবাই জানি বৃষ্টি হলে রাস্তা ভিজবে, কিন্তু বৃষ্টি যদি নাও হয়, জল ঢেলে হোক বা কর্পোরেশন থেকে রাস্তা ধুয়ে দিয়ে হোক, যে কোনো হোক, তাহলেও রাস্তা ভেজাতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার পর্যাপ্ত আবশ্যিক শর্তে কি, যে একটা ঘটনা ঘটলে দ্বিতীয় ঘটনাটা ঘটে, প্রথম ঘটনা না ঘটলে দ্বিতীয় ঘটনাটা ঘটবে না। ঠিক আছে, তার মানে এ ঘটলে বি ঘটে, এ না ঘটলে বি ঘটে না। আর এর উদাহরণ হিসেবে আমি কী নিয়েছি, যে যদি ভিজা কাঠে আগুন ধরানো হয় তাহলে ধোঁয়া তৈরি হয়। হ্যাঁ, মানে ভিজা কাঠ যদি না থাকে তাতে আগুন না ধরালে পরে ধোঁয়া হবে না। ঠিক আছে, আর এর ফলে যেটা তোমাদের এই কার্যক্রম পড়াতে গিয়ে যে একটা সমস্যা অ্যারাইজ করেছে, সেটা কি, ভূকারণবাদ। হ্যাঁ, তা মানে অ্যাকচুয়ালি আমাদের তো যা এতক্ষণ পড়েছিলাম তাতে প্রত্যেকটা কার্যের একটাই কারণ হওয়া উচিত ছিল, তাই না, আইএম কপি সেটাই মনে করেছেন, এবং তাদের এক কারণবাদী মনে করা হয়, কিন্তু মিল, বেইন এরা সব মনে করেছেন কি একটা কার্যে অনেকগুলো কারণ থাকতে পারে, যার ফলে বহু কারণবাদী উৎপত্তি হয়েছে। এবার সাধারণভাবে মনে হয় যে হ্যাঁ, অনেক কারণই থাকতে পারে একটা কার্যে, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে সেটা মানা যায় না। হ্যাঁ, এর পিছনে আমি তোমাদের 3টে যুক্তি দেখিয়েছি কেন মানা যায় না। যে কার্যের বিশেষীকরণ হবে তো কারণেরও বিশেষীকরণ হবে, আমি কার্যকে সামান্য ধরে নিয়ে কার্যের বিশেষীকরণ করতে পারি না। এই যে কার্যের বিশেষীকরণ হলো, এটাকে যদি আমি কারণকে বলি যে বিভিন্ন কারণে মৃত্যু হচ্ছে, তাহলে কি করে মৃত্যুটা হচ্ছে ওইটাও বলে দিতে হবে। শুধু মৃত্যু কথাটা আমি সাধারণভাবে নিলাম আর কার্যটাকে বিভিন্ন কারণ, এই কারণটাকে বিভিন্নভাবে বললাম, তাহলে হবে না। যদি বার্ধক্যজনিত মৃত্যু হয় তাহলে বলতে হবে বার্ধক্যজনিত কারণে মৃত্যু। যদি বলা হয় যে দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে, তখন বলতে হবে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু। এগুলো হচ্ছে কার্যের বিশেষীকরণ। আর কার্যের সামান্যীকরণ হচ্ছে যে যদি কার্যকে সাধারণভাবে গ্রহণ করা হয় তাহলে কারণকেও সমানভাবে গ্রহণ করতে হবে। যে যদি মনে করি আমি বলবো যে মৃত্যু হচ্ছে কার্য, তাহলে আমার কারণকে বলতে হবে কি, যে ঠিক এর আগের মুহূর্তে কী ঘটনাটা ঘটেছিল যার ফলে মৃত্যু হয়েছে, যে কোনো কারণ যেভাবেই হোক না কেন মৃত্যু, ঠিক তার মৃত্যু একদম আগে অর্থাৎ নিহত পূর্ববর্তী ঘটনাটা কী থাকে, হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যাওয়া। সেই জন্য বলা হয় যে কারণের সামান্যীকরণ হচ্ছে, যদি ধরে নিই যে মৃত্যু নামক সাধারণ ঘটনাটাকে কার্য ধরবো, তাহলে কারণটা হবে হৃৎপিণ্ডের স্তব্ধতা। ঠিক আছে, আর 3 নম্বরটাতে দেখতেই পাচ্ছ যৌক্তিক দিক যেটা, সেটা যে কারণের সংজ্ঞার সাথে আমাদের ভূকারণবাদের সংজ্ঞা কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো। কারণের সংজ্ঞা যেটা বলা হচ্ছে অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা, অর্থাৎ নিহত পূর্ববর্তী ঘটনা, সেটা তো এই ভূকারণবাদে আমরা দেখতে পাচ্ছি না, তাই তো। এই কারণে এই পর্যবেক্ষণ মানে কার্যকারণ তত্ত্বের যে যথাযথ পর্যবেক্ষণ করা হয়নি, ঠিকমতো বিশ্লেষণ করা হয়নি, তাই ভূকারণবাদের উদ্ভব হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কারণের চ্যাপ্টার পুরো পড়ানো হয়ে গেল। এখান থেকে একটা বড় প্রশ্ন তোমাদের আসে। ঠিক আছে, আজ অবধি থাক।